খরতাপে পুড়ছে দেশ, আরো 1 মাস থাকবে দাপট। গাছ ও জলাধার কমায় ভোগান্তি বেড়েছে। উত্তরে বড়ুয়াবাদে সেচে বাড়তি খরচ 100 কোটি টাকা। উপজেলা নির্বাচনে কেন্দ্রের নির্দেশনা কানে তোলেননি এমপি মন্ত্রীরা। প্রার্থী হওয়া স্বজনরা না সরলে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। 4 বছরেও কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায়নি 282টি বহুমুখী পাটজাত পণ্যের তালিকা। প্রণোদনা পেতে ভোগান্তি, রুগ্ন খাতকে পুনরুজ্জীবিত করতে চান মন্ত্রী। রাঙামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক গভীর খাদে, প্রাণ গেল 9 শ্রমিকের, আহত 11 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। এবং ওপেনারদের রানে ফেরাতে আলাদাভাবে কাজ শুরু করলেন হাথুরু সিংহে। ব্যাটিং উইকেটে মোস্তাফিজকে ভালো বোলিংয়ের পরামর্শ সুজনের। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাতের সংবাদে। সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। খরতাপে পুড়ছে দেশ, কবে কমবে গরম? এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন এ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। অন্যদিকে সবুজের হাহাকারে ঢাকায় বেড়েই চলেছে তাপমাত্রা, আর গরম অনুভূত হচ্ছে কয়েক ডিগ্রি বেশি। হাসান আলীর প্রতিবেদন। শহর জুড়ে গ্রীষ্মের খরতাপ, কাঠফাটা রোদে হাঁসফাঁস জনজীবনী। একে তো তাপদাহ, সঙ্গে যোগ হয়েছে জলীয় বাষ্পের আধিক্য। বৃষ্টি প্রত্যাশায় ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন নানান লোকবিশ্বাসে চলছে প্রার্থনা। 1972 সালের পর 2023 ছিল উষ্ণতম বছর, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি পর্যন্ত। চলতি বছর এরই মধ্যে 42.6 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। এপ্রিলে 4 বার জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। 5ম ধাপের সতর্কতাও এখন সময়ের ব্যাপার মাত্র। গত বছর একটানা 23 দিন ছিল তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের আশঙ্কা এবার ছাড়িয়ে যাবে সেই রেকর্ড। স্বস্তি মিলতে পারে জুনের শুরুর দিক থেকে। সামনে যদি বৃষ্টিপাত না হয়, এই অবস্থাটা অব্যাহত থাকে, 43 ডিগ্রি ছুঁয়ে যেতেও পারে। তুলনামূলকভাবে এপ্রিলের চাইতে মে মাসে বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বাড়ে। তো আমরা আশা করতেছি যে মে মাসে হয়তো বা বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বাড়বে, তখন হয়তো বা দেখা যাবে যে একটু সহনশীল পর্যায়ে চলে আসবে। দিনে দিনে ঢাকায় তাপমাত্রা বেশি হওয়া নিয়ে চিন্তিত নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে নাগরিকরাও। সাধারণত তীব্র তাপপ্রবাহে ঘন বৃক্ষরাজি থাকলে গরম অনুভূত হয় কম। পরিবেশকে ধ্বংস করার তাৎক্ষণিকভাবে বিষয়টি পরীক্ষা করেও দেখালেন এই বিশেষজ্ঞ। তিনি বলছেন, দিনের দিনে ঢাকায় কমেছে সবুজের আওতা। কুলিং যে এলিমেন্টসগুলো আছে এগুলোকে দিনে দিনে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। আবার তাপমাত্রা যেই সব কারণে বৃদ্ধি পায়, ওয়ার্মিং ফ্যাক্টরগুলোকে আমরা কয়েক গুণ মাল্টিপ্লাই করে ট্রিগারিং আপ করে দিচ্ছি। বলা যায় যে এরকম যে গাছপালা যেখানে বেশি থাকবে সেখানে তাপমাত্রা কমে, এটা আমরা সাধারণভাবেই জানি। আবার জলাধার বেশি থাকলে সেখানেও এক ধরনের ঠান্ডা অবস্থা সৃষ্টি হয়। একটি শহরে 20 ভাগ স্থান জুড়ে সবুজ থাকার কথা থাকলেও ঢাকায় এখন তার পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। তীব্র তাপপ্রবাহে বাড়তি সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে 8 জেলার প্রায় 2.5 লাখ হেক্টর জমিতে সেচ দিতে চাষিদের বাড়তি খরচ হবে 100 কোটি টাকার বেশি। এই অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সাদ্দাম হোসেন রেমির ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদন।
সারা দেশের মতো রংপুর অঞ্চলের উপর দিয়েও বইছে তীব্র তাপপ্রবাহ। এর প্রভাব পড়েছে এই অঞ্চলের বড় আবাদে। 2 দিন না যেতেই শুকিয়ে যাচ্ছে পানি। প্রখর রোদ আর গরমে ফেটে চৌচির জমি। এমন পরিস্থিতিতে ঘন ঘন সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন কৃষক। পানি, সার ও কীটনাশকে বিঘাপ্রতি খরচ হচ্ছে 12 থেকে 14,200 টাকা, যেখানে আগে খরচ হতো 6 থেকে 8,000 টাকা। আগে আবাদ করতাম অল্প খরচ হতো, এখন এই খরাতে দোন করা 5-6 হাজার টাকা বেরিয়ে যাচ্ছে। সমস্ত তো ঋণগুলি করতেছি আমরা। 3 দিন 4 দিন পর পর পানি দেওয়া খাইছে, খরার জন্য ওষুধ দেওয়া খাইছে বেশি। আগে মনে করেন যে টাকাটা খরচ হইতো 15,000, এখন তার ডবল হইতেছে খরচ। তথ্য বলছে এই অঞ্চলে 2,20,000 হেক্টর জমিতে ডিজেল দিয়ে সেচ দিতে বাড়তি খরচের পরিমাণ দাঁড়াবে 100 কোটি টাকার বেশি। অতিরিক্ত খরচে লোকসানের আশঙ্কায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। যে খরা, এই খরা তখন ধানও তো মুশকিল অবস্থা হয়েছিল, ওষুধ দেওয়া, পানি দেওয়া, পানিতে একদিন বাদ দিতে আসি, পানি থাকাই চলে না। খরচ পড়ে বেশি, ওষুধপাতি লাগে, সার সম্পদ বেশি লাগার কারণে আমাদের আবাদ করতে হয় না। সেচ দিতে খরচ বাড়লেও ধানের দাম বেশি পেলে লোকসান হবে না বলে দাবি করেছে কৃষি বিভাগ। সেচ দেওয়ার জন্য যে খরচ সেটা বেড়ে যাবে এবং উৎপাদন খরচও তার মানে সামান্য কিছুটা বেড়ে যেতে পারে। সরকার 2 টাকা করে বাড়িয়ে মূল্য নির্ধারণ করেছে, সো কৃষকদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন আমরা দেখছি না। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 5 লাখ হেক্টরেরও বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। অসহনীয় গরম আর তীব্র খরার কবলে পড়েছে উত্তরের বোরো চাষাবাদ। বিঘাপতি ব্যয় বেড়েছে দ্বিগুণ। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ধারণা করা হচ্ছে তীব্র খরার কারণে উত্তরের 8 জেলায় এবছর বোরো চাষাবাদে অতিরিক্ত ব্যয় হবে 100 কোটি টাকা। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকক এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত জানুয়ারিতে সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরকালে থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা বাড়াতে 2 দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সইয়ের সম্ভাবনা রয়েছে। 26শে এপ্রিল প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে থাই প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন এবং তাকে একটি আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। নাটোরের সিংড়া, নোয়াখালীর হাতিয়া ও চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলা ছাড়া দেশের আর কোথাও কেন্দ্রের নির্দেশ কানে তোলেননি আওয়ামী লীগের এমপি মন্ত্রীর সন্তান স্বজনরা। দলের সাধারণ সম্পাদক বলছেন, যারা নির্দেশ মানেননি আওয়ামী লীগ সময় মতোই ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতিতে গরম হাওয়া। তবে সেই উত্তাপ শুধু ক্ষমতাসীনদের ঘরেই। দলের রাজনৈতিক কৌশল মার খাচ্ছে এমপি মন্ত্রীর স্বার্থ রক্ষায়। বারবার সতর্ক করা হলেও সিদ্ধান্ত মানছে না অনেকেই। 495টি উপজেলার মধ্যে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে 147টিতে। এই ধাপেই 1693 জন প্রার্থী, যেখানে ক্ষমতাসীন দল ছাড়া অন্য দলের প্রার্থীর সংখ্যা হাতে গোনা। দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে উৎসাহ বাড়ে তৃণমূলে। তবে এমপি মন্ত্রীর স্বজন ও সন্তানরা বলছেন, প্রার্থিতা পাওয়ার পর কেন্দ্রের নতুন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত তারাও। নির্বাচন কমিশনের কাছে আমি বৈধ প্রার্থী, এখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এমপির ভাই হয়েছি, এই কারণে আমি আমার নির্বাচনী রায়কে জলাঞ্জলি দিতে পারি না। দফায় দফায় নির্দেশনা ও বৈঠকের পরও মাত্র 3 জন ছাড়া নির্বাচনের মাঠ ছাড়েননি প্রভাবশালীদের সন্তান স্বজনরা। উষ্মা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, সময় মতোই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে,
সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। ওবায়দুল কাদের বলেন, অনেক দলীয় নেতারা এখনো মন্ত্রী হননি, কেউ কেউ এমপি হননি, ফলে তাদের কর্মকাণ্ডের বিষয়ে দলের এখনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। সচিবালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার, অথচ 4 বছরেও অর্থ মন্ত্রণালয় থেকে সেখানে পৌঁছায়নি 282টি বহুমুখী পাটজাত পণ্যের তালিকা। এতে সরকার ঘোষিত প্রণোদনা পেতে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন BJM এর 40তম বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে ক্ষোভ ঝাড়েন উদ্যোক্তারা। এই খাতের উন্নয়নে 2010 সালে আইন করা হলেও 14 বছরে তার শতভাগ বাস্তবায়ন হয়নি। তবে সব মিলে রুগ্ন এই খাতকে পুনরুজ্জীবিত করতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম অর্থবছর 1972-73 সালে মোট রপ্তানির 92% ছিল পাট ও পাটজাত পণ্য। সোনালী আঁশের সোনালী সেই অতীত এখন অনেকটাই ধূসর। এখন মোট রপ্তানিতে এ খাতের অবদান মাত্র 3%। গেল কয়েক বছর ধরেই পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন। কাঁচা পাটের উপর 2% উৎসে কর, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন শতভাগ বাস্তবায়ন না হওয়া, ভারতের অ্যান্টি ডাম্পিং কর আরোপ, কৃষিজাত পণ্য ঘোষণার প্রজ্ঞাপন না হওয়া এবং রপ্তানিতে 20% নগদ সহায়তা পেতে জটিলতা, এমন বহু অভিযোগ উঠে আসে BJMA এর বার্ষিক সভায়। আমাদের পক্ষে আপনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বার্গেনিং করবে, আমরা পিছনে থাকবো সৈন্যবাহিনীর মতন। তাই তো হওয়া উচিত। Through ministry or anybody, we are not recognized as a diversified products anywhere. এ সময় 282 পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করা হলেও 4 বছরেও সে তালিকা অর্থ মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকে না পৌঁছানোয় ক্ষোভ জানান BJMA চেয়ারম্যান। 6/10/2020 তারিখে গেজেট প্রকাশিত হয় 282 পণ্যের তালিকা। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলি 282টি বহুমুখী পণ্যের তালিকা না পেয়ে রপ্তানি ডকুমেন্টের উপরে মন গড়া আপত্তি প্রদান করে যাচ্ছে এবং সিভিল অডিট নামে বিভিন্ন মিলে নগদ সহায়তা প্রাপ্তির উপরে কোটি কোটি টাকার আপত্তি প্রদান করছে। এ সময় মন্ত্রী জানান, চাল কলগুলোতে প্লাস্টিক ব্যাগের বদলে পাটের বস্তা ব্যবহার নিশ্চিতকরণ সহ সরকার আরো বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পাট শিল্পের উন্নয়নে। এই চাল কল, বিভিন্ন কলগুলিতে এই যে প্লাস্টিক ব্যাগ, এইটিকে বন্ধ করে জুটের ব্যাগকে চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেবরা আমাকে কথা দিয়ে গিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে 2022-23 অর্থ বছরে পাটজাত পণ্য থেকে রপ্তানি হয়েছে প্রায় 6,500 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 25% কম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। রাঙামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় ডাম্প ট্রাক খাদে পড়ে 9 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। বুধবার বিকেল 5টার দিকে কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে ট্রাকটি পাহাড়ি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাক ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের 100 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 6 শ্রমিক নিহত হন। পরে মারা যান আরও 3 জন। মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আমি 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি। এখন ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে। আমরা 5 জনকে ডেড অবস্থায় সদরখানায় রাখি, বাকি 9 জনকে এখানে জহুরকে নিয়ে আসছি। বাকি 9 জনের চিকিৎসাধীন আছে। নিউজ 24 রাতের সংবাদে নিচে একটা বিরতি, ফিরছি আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। এখনো হাজিদের বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো। এজন্য ধর্ম মন্ত্রণালয়কে দুষছেন অপারেটিং হজ এজেন্সির মালিকরা। হাব আর ধর্ম মন্ত্রণালয়ের দ্বন্দ্বের মধ্যেই 9 মে থেকে শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট।
29 এপ্রিলের মধ্যে বাসস্থানের ব্যবস্থা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। বাংলাদেশ থেকে এবারও পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন হাজার হাজার মুসল্লি। 9 মে থেকে শুরু হবে চলতি বছরের হজ যাত্রা। তবে এখনও যাত্রীদের বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো। আগামী 8 মে প্রধানমন্ত্রী হজ যাত্রা উদ্বোধন করবেন। 9 মে থেকে শুরু হবে হজ যাত্রা, চলবে 10 জুন পর্যন্ত, আর ফিরতি ফ্লাইট শেষ হবে 20 জুন। বুধবার রাজধানীর আশকোনার হজ যাত্রীদের প্রশিক্ষণের উদ্বোধন করে ধর্মমন্ত্রী জানান, চলতি মাসের 29 তারিখের মধ্যে করতে হবে সব সমস্যার সমাধান। প্রথম কোটা ফিক্সড হবে, যেমন এবছর হয়েছে, গত বছর হয়েছে, এরকম তারা কোঠা দেবে। কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা 70% জন্য নিতে পারি। এজেন্সিগুলোর সমস্যা সমাধানে আগামী বছর থেকে 70% যাত্রী সরকারিভাবে নেয়ার কথাও জানান তিনি। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেইনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পেরে সন্তুষ্টি জানান প্রশিক্ষণ নিতে আসা যাত্রীরা। সরকারি ব্যবস্থাপনা আসলে আমরা এখানে এসে যা দেখতে পেলাম অনেক সুন্দর ব্যবস্থাপনা, অনেক সুন্দর। যে ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। তবে রাজধানীতে সংবাদ সম্মেলন করে 80% কাজ শেষের কথা জানান অপারেটিং হজ এজেন্সির মালিকরা। বাকি কাজ থমকে থাকার কারণ হিসেবে ধর্ম মন্ত্রণালয়কে দায়ী করেন তারা। টাকাও ঢুকে নাই, আর সৌদি আরবের অধিকাংশ বাড়ির তসরিয়া ফিটনেস সার্টিফিকেট সেটাও আসে নাই। শাফিজ তাসনা, নিউজ 24, ঢাকা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফডিসির গেইটে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে, ডিইউজে, বাদশাসের নেতৃবৃন্দ। মঙ্গলবার জয় চৌধুরী ও শিবা শানুর নেতৃত্বে সাংবাদিকদের উপর যে অতর্কিত হামলা করা হয় তার দ্রুত বিচার দাবি করেন উপস্থিত সাংবাদিক নেতারা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিল্পী নামধারী কয়েকজনের এমন আচরণের তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোকেশ সমিতির সদস্যপদ বাতিল সহ শাস্তির দাবি জানান তারা। যতদিন পর্যন্ত এটা আমরা সুষ্ঠু প্রতিহার না পাবো, আমাদের এই আন্দোলন চলবে। জাতির সম্মুখে ক্ষমা চাইতে হবে। একজন শিল্পী কখনো এই ধরনের আচরণ করতে পারে না। গতকালকে যে বিষয়টি হয়ে গেছে সেটি সম্পূর্ণই আসলে বলবো যে অতর্কিতভাবে হয়েছে। আমাদের এটিএন নিউজের যে আব্দুল আলিম, তার পেটের ভিতরে মানে আরেকটু হলেই ঢুকে যেত। তো এই যে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আসলে শিল্পীদের কাছ থেকে আমরা এটা আশা করি না। আমার যদি কোনো প্রশ্ন যে তার সমস্যা হয়, সে আমাকে না করুক যে ভাই আপনি প্রশ্ন করেন না, আপনি এড়িয়ে যেতে পারেন, আপনি গায়ে হাত তুলতে পারেন না। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রায় 1 ঘন্টা অবরোধের পর দাবি পূরণের আশ্বাসে মুক্ত হয়েছেন ভিসি। তবে এখনও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। আগামীকাল চুয়েট কর্তৃপক্ষের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকের কথা রয়েছে। কর্তৃপক্ষের দাবি, জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 10 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। এর আগে জেলা প্রশাসক নিহতের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার ঘোষণা দেন। কন্টিনিউ সিচুয়েশন নিয়ে আমরা তো আমাদের একাডেমিক কাউন্সিল আছে, সেই একাডেমিক কাউন্সিলে নিয়ে দ্রুত এজেন্ডা উপস্থাপন করবো, যেখানে সকল শিক্ষকদের মতামত করে বিশ্ববিদ্যালয়ের সাথে, দেশের সাথে যেটা সুন্দর সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা তো আর সমাধান আসতেছে না। আমরা তো তারা দাবি জানান দিয়েছে, সবগুলো তো আমি মেনে নিছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও টানা 2 দিন দরপতন হয়েছে পুঁজিবাজারে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে 85টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে 310টি প্রতিষ্ঠানের। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই এক্স 41 পয়েন্ট বেড়ে
633 পয়েন্টে নেমে গেছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক CASPI কমেছে 34 পয়েন্ট, আর মোট লেনদেন হয় 15,69,00,000 টাকা। জেল খেটেও বদলায়নি স্বভাব। সাহিত্য চর্চার আড়ালে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফিতে ফের গ্রেপ্তার টিপু কিবরিয়া। প্রথমে ছিন্নমূল শিশুদের টার্গেট করতেন, তারপর অর্থের লোভ দেখিয়ে তাদের দিয়ে তৈরি করা হতো পর্নোগ্রাফি ভিডিও। পরে চড়া দামে তা বিক্রি করা হতো আন্তর্জাতিক বাজারে। টিপুর সাথে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিট। উদ্ধার করা হয়েছে 25,000 পর্নোগ্রাফি ছবি ও 10,000-এর বেশি ভিডিও। ছিন্নমূল শিশুদের নামমাত্র টাকা দিয়ে বিকৃত যৌনকর্মের মাধ্যমে হাজার হাজার ডলার হাতিয়ে নিত একটি চক্র। পরে লাভবান হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টের মাধ্যমে অর্থের প্রলোভন দেখিয়ে শিশু সংগ্রহ করত তারা। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী তাদের দিয়ে এমন অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির মূল হোতা টিপু কিবরিয়া সহ তার এক সহযোগীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশ জানায় এ চক্র দীর্ঘদিন যাবৎ রাজধানীর বাসা ও বন জঙ্গলে শিশুদের দিয়ে যৌনকর্ম করিয়ে বিদেশে বিক্রি করে আয় করত লাখ লাখ ডলার। 25,000-এর মতো ছবি পেয়েছি। 25,000, এই সংখ্যা আরো অনেক অনেক বেড়ে যাবে, এবং 1000 ভিডিও কন্টেন্ট। 2014 সালে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিল টিপু কিবরিয়া। তবে 2021-এ জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজ শুরু করে সে। ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ অনেক দেশে ক্রেতা ছিল তার। আরো অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। সে তাদের কাছে এরকম বিকৃত ছবি, ভিডিও কন্টেন্ট প্রেরণ করত, এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে। পুলিশ বলছে এই চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান পাকিস্তানের ঘনিষ্ঠতায় বেশ চটেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাইসির সফরকে ঘিরে ইসলামাবাদকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন এবং ইইউ। এই পরিস্থিতিতে ইরানকে একঘরে করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে তেহরান তেল আবিবের উত্তেজনায় কেন সৌদি আরব ও আমিরাতের মতো দেশগুলো জড়াতে চাচ্ছে না তা নিয়েও কৌতূহল অনেকের। তবে এ বিষয়ে অনেকটা নীরব রাশিয়া ও চীন। গাজা যুদ্ধে আঞ্চলিক সংঘাত, ইরান ইসরায়েলের প্রকাশ্য দ্বন্দ্বের মধ্যেই আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 3 দিনের সফর করেন পাকিস্তানের ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে তেহরান ইসলামাবাদের এই ঘনিষ্ঠতায় বেশ চটেছেন ওয়াশিংটন, কেননা পাকিস্তানের অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তেহরানের ভাবনাতেও রয়েছে সেই সমীকরণ। রাইসির পাকিস্তান সফরের মধ্যে ইসলামাবাদকে নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। কেউ যদি এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো প্রকার বাণিজ্য চুক্তি করে, তবে তা নিয়ে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। ইরানের বিরুদ্ধে আগ্রাসনে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে রাইসি বলেন, আরেকবার ভুল করলে কিছুই অবশিষ্ট থাকবে না ইসরায়েলে। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর নিষেধাজ্ঞা নিয়ে ইরানের জবাব বেআইনি নিষেধাজ্ঞায় ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। এদিকে এমন এক সময় যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা এলো যখন অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনায় কেন সৌদি আরব ও আমিরাতের মতো দেশগুলো জড়াতে চাচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখন স্পষ্ট নয়। গালফ কোঅপারেশন কাউন্সিলের GCC 6টি সদস্য দেশ এই অনিশ্চিত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে নড়বড়ে করে দেওয়ার মতো সহিংস প্রতিদ্বন্দ্বিতাকে এড়িয়ে যেতে চাইছে। এদিকে পাকিস্তান সফরের পর শ্রীলঙ্কার ভূখণ্ডে দীর্ঘ 16 বছর পর পা রাখলেন ইরানের প্রেসিডেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার সংবাদ।
টাইগার ওপেনারদের ফর্মে ফেরাতে মিরপুরে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিকে ব্যাটিং উইকেটে মুস্তাফিজকে ভালো বোলিং করার পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বৈশাখের খরতাপে মিরপুরের ইনডোরে টাইগার ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়ে আলাদাভাবে কাজ করেন চন্ডিকা হাথুরুসিংহে। তাদের ভুল ত্রুটি শুধরে দিতেই চলল অনুশীলন। এদিন নেটে ছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও। আইপিএল খেলতে মুস্তাফিজের অবস্থান ভারতে। নিজেদের শেষ ম্যাচে চেন্নাইকে জেতাতে পারেননি কাটার মাস্টার, বল হাতে ছিলেন ব্যয়বহুল। তাই ব্যাটিং উইকেটে ফিজকে ভালো করার পরামর্শ দিলেন খালেদ মাহমুদ সুজন। যে উইকেট হয়তো মুস্তাফিজের কালকে শুট করেনি, হয়তো গ্রিপ করেনি বল, বাট হতেই পারে। বাট মুস্তাফিজকে এটা কেয়ারফুল হতে হবে, যেটা আমার কথা। যখন উইকেট ওরকম ফ্ল্যাট থাকবে তো ওইখানেইটা ওয়েপেন, যে ওইখানে তার স্টক বলটা কি হওয়া উচিত। কারণ অন্যান্য যদি যে উইকেটে বল গ্রিপ করবে সেখানে মুস্তাফিজ ইজ ডেঞ্জারাস, মানে ওর মতো ডেঞ্জারাস বলার কেউ নাই। বাট যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে তখন ওকেও সেটা এখন থেকেই মানে ডেফিনেটলি ও চিন্তা করে, ও নিশ্চয় ওর কিছু আছে তো, কারণ হি ক্যান বোল 140 অ্যাজ ওয়েল, তো ওগুলাতে ওর মনোযোগ হতে হবে। এদিকে ডিপিএল এর শাইনপুকুরের হেড কোচের দায়িত্ব সামলানো তালহা জুবায়ের ফিজের আইপিএল যাত্রা নিয়েও কথা বলেন। মুস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে, যেই ফর্মেও আছে, ও যদি সেম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে, আমাদের জন্য গুড ইনাফ হবে। আন্তর্জাতিক অঙ্গনে কাটার মাস্টারকে ধারাবাহিক হতেও পরামর্শ দিলেন। আপনি সব ম্যাচ ভালো খেলবেন না, 2-1টা ম্যাচ এদিক ওদিক হতে পারে, কিন্তু মুস্তাফিজের কাছে যেহেতু আমাদের আশাটা অনেক, এই কারণে আমরা মুস্তাফিজ একটু খারাপ খেললে এটা আমাদের কাছে চোখে পড়ে। সো এইটা বাড়তি প্রেশার একটা ওর উপরে, কিন্তু আমার মনে হয় না ওই প্রেশারটা নেয়। ও চেষ্টা করে সব ম্যাচেই ভালো খেলতে। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগামী 2 মে দেশে ফিরবেন এই পেসার। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। বিশ্বকাপ ও এশিয়ান কাপে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই ম্যাচটি খেলতে বাংলাদেশের যেতে হবে কাতারে। 11 জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে। এর আগে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগ করেছিল বাংলাদেশ। লেবাননের বিপক্ষে ম্যাচের আগে 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে লাল সবুজরা খেলবে কিংস অ্যারেনায়। এর আগে ফিলিস্তিনের বিপক্ষে 2টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। বাছাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে হার মানতে হয়েছিল ক্যাবরেরা দলকে। এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।